আচ্ছা, এবার আমি একটু আমার পরিচয়টা দিই একটু আপনাদের। এখানে প্রথম স্লাইডটা তো আপনারা দেখতেছেন, সেখানে আমার পরিচয় আছে। আমি এলজিডিতে আছি প্রায় 20 বছর। তার আগে আমি 5 বছর আমি প্রাইভেট সেক্টরে চাকরি করেছি। প্রাইভেট সেক্টরে আমি অফিস এন্ড হোম সলিউশনস ইন্টেরিয়র এক্সটেরিয়র ফার্মে আমি ছিলাম। তারপরে আমি এজিএম হিসেবে ছিলাম একটা কনস্ট্রাকশন ফার্মে, রিয়েল এস্টেট কোম্পানি। সেখানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলাম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে। ঢাকা শহরে 2টা প্রজেক্টের প্রজেক্ট ইনচার্জ হিসেবে ছিলাম, একটা পরিবাগে একটা 14 তলা বিল্ডিং, আর একটা হচ্ছে আপনার এলিফেন্ট রোডে একটা কমার্শিয়াল একটা বিল্ডিং। একটা হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং, একটা কমার্শিয়াল বিল্ডিং, এই 2টা বিল্ডিং এর প্রজেক্ট ইনচার্জ বা প্রজেক্ট ম্যানেজারের দায়িত্বপ্রাপ্ত ছিলাম। তো আমার মোটামুটি 20 বছরের হচ্ছে পাবলিক সেক্টরের এক্সপিরিয়েন্স, আর হচ্ছে 5 বছর হচ্ছে প্রাইভেট সেক্টরের এক্সপিরিয়েন্স। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আমার বেসিক ডিগ্রিটা যেটা আমার প্রজেক্ট ম্যানেজমেন্টে, এটা আমি 2021 সালে, আমি 19 সালে গিয়েছিলাম অস্ট্রেলিয়াতে, সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া। সেখানে আমরা গিয়ে যাওয়ার পরেই আমাদের করোনার মধ্যে আমি পড়েছিলাম। তো এই করোনার মধ্যেই আমাদের এই কোর্সটা শেষ করেছি আমি। আমি 21 সালে ব্যাক করেছি। ব্যাক করে এটা একটা গভর্নমেন্ট স্কলারশিপ ছিল। গভর্নমেন্ট স্কলারশিপে আমি এই যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছি প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে। তো আমি 19 সালে আমি গিয়েছি, 21 সালে ব্যাক করেছি অস্ট্রেলিয়া থেকে এসে। আবার আমি এলজিডিতে জয়েন করেছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে। এটা একটা এটা হলো বেসিক আমার প্রজেক্ট ম্যানেজমেন্টের ট্রেনিং এর নেপথ্যে এটাই মোটামুটি কাজ করছে, যে আমার ওইখানে যে লার্নিংটা সেটা আপনাদের সাথে শেয়ার করা, নলেজ শেয়ারিং। আপনারা জানেন যে একটা ট্রেনিং এর 3টা অবজেক্টিভ থাকে। একটা হচ্ছে টু এনহান্স দ্য নলেজ এন্ড স্কিল এন্ড টু চেঞ্জ দ্য অ্যাটিটিউড। ঠিক আছে, তো আমি আশা করি প্রজেক্ট ম্যানেজমেন্টের নলেজ এবং স্কিল এটা আপনাদের বৃদ্ধি পাবে এই ট্রেনিং এর শেষে, এবং আপনাদের অ্যাটিটিউডেরও আপনার পরিবর্তন হবে, যেটা আমাদের একটা অন্যতম চাহিদা থাকে ট্রেনিং এর মধ্যে। ঠিক আছে, তা আমার আরেকটা ডিগ্রি হচ্ছে কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ। এটা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির সাথে ইন কোলাবোরেশন উইথ কমনওয়েলথ অফ লার্নিং, ভ্যানকুভার, কানাডা। আর বেসিক ডিগ্রিটা হচ্ছে আমার বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম কুয়েট, খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। এই আর হচ্ছে আমি চেয়ারম্যান সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশন হিসেবে আসছি, আই উইল লাইফ ফেলো। আর হচ্ছে ইলেক্টেড লোকাল কাউন্সিল মেম্বার ছিলাম আপনার 13-14 টার্মে, এবং সিভিল ডিভিশনের মেম্বার ছিলাম 13-14 টার্মে, কুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মেম্বার। আচ্ছা, এই হচ্ছে আমি লাইফ মেম্বার অফ কুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন, লাইফ মেম্বার অফ নটরডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, লাইফ মেম্বার অফ জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এই মোটামুটি আমার প্রফেশনাল বা অর্গানাইজেশনাল অ্যাফিলিয়েশন আর কি। আর আমি এখন কারেন্টলি আমি আছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ট্রেনিং, এলজিডিতে আছি, গ্রেড 4 এ কর্মরত আছি। আর আমার এখানে কন্ট্যাক্ট ডিটেলস আছে, আপনারা যদি যোগাযোগ করতে চান করতে পারেন। এই হচ্ছে আমার যে আজকের প্রেজেন্টেশন, এটার আউটলাইন বা কন্টেন্ট। এখানে আপনারা মোটামুটি আমি ফান্ডামেন্টালস অফ প্রজেক্ট, কি কনসেপ্ট আমি বলতে যাচ্ছি, যে ফান্ডামেন্টালস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা আপনারা জানতে পারবেন। ঠিক আছে, যে আপনারা যারা পিএমপি দিতে চাচ্ছেন, এখানে অনেকে আছেন হয়তোবা যারা যে পিএমপি দেওয়ার মানে আগ্রহ আছে। এটা পিএমপি দিলে হবে কি, পিএমপিটা অনেক অ্যাডভান্স লেভেলে হয়। এখন আপনি যদি ফান্ডামেন্টালসটা বুঝতে পারেন, অনেকেই আমি এখানে পরিচিত হওয়ার সময় আমি জানতে পারলাম যে অনেকের এটা ফার্স্ট ট্রেনিং। তো এটা আপনাদের জন্য খুব পজিটিভ হবে যে আপনারা যদি ফান্ডামেন্টালসটা জানতে পারেন। কারণ আপনাকে পিএমপি দেওয়ার আগে আপনাকে কিছু মক টেস্ট বলেন বা একটা মানে একটা এর সাথে একটা কোচিং সেন্টারের সাথে আপনাকে অ্যাটাচ হইতে হবে, যারা বিভিন্ন রকম যে পিএমপির জন্য ট্রেনিং দেয়। তারা কিন্তু আপনাকে ফান্ডামেন্টালস, মানে আপনাকে ধরে নিবে যে আপনি ফান্ডামেন্টালস গুলো জানেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট বেসিক বিষয়গুলো জানেন। প্রজেক্ট কি, প্রোগ্রাম কি, পোর্টফোলিও কি। ঠিক আছে, মানে আপনার প্রজেক্ট ম্যানেজারের ট্রেডস গুলা কি, এই জিনিসগুলো আপনারা জানেন। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, তারপরে পিএম বক গাইড, প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ, প্রিন্স 2। ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা জানেন, ধরে নিবে তারা এইভাবে ধরেই আগাবে। কারণ একটা মানে ট্রেনিং সেন্টার বা একটা কোচিং এ কিন্তু আপনাকে তারা ধরে নিবে যে বেসিক আপনারা এটা জানেন। ইনফ্লুয়েন্স স্টেজে আপনাকে টোটালি পিএমপির বিভিন্ন কোশ্চেনে চলে যাবে তারা। পিএমপির বিভিন্ন কোশ্চেন এবং এটার মক টেস্ট, এগুলি আপনাকে মানে করাবে তারা। তখন কিন্তু অনেকে মানে অ্যাডজাস্ট করতে পারবেন না যদি ফান্ডামেন্টালসটা সম্বন্ধে আপনাদের এই যে যেটা এই ট্রেনিং এ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, ফান্ডামেন্টালস অফ ট্রেনিং। আচ্ছা, পিএমপির বিষয়টা আপনাদেরকে একটু বলি। পিএমপির বিষয়টা হচ্ছে এটা 180টা কোশ্চেন থাকে। আপনারা কি পিএমপি সম্বন্ধে তো আগ্রহ আছে, তাই না? আছে হ্যাঁ, স্যার, বলেন আগ্রহ বলেন। আছে স্যার, আগ্রহ আছে স্যার পিএমপি সম্পর্কে। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ।
তো পিএমপির হচ্ছে আপনার 180টা কোশ্চেন, আপনি 4 ঘন্টার মতো সময় পাবেন। ঠিক আছে, 180টা কোশ্চেন আপনার হবে মাল্টিপল চয়েস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, তারপরে আপনার ম্যাচিং। ঠিক আছে, এই টাইপের মানে কনসেপচুয়াল কোশ্চেন। ঠিক আছে, এই জিনিসগুলা এখন আমরা যদি কনসেপশন ক্লিয়ার থাকে তখন আপনি এই জিনিসগুলো অ্যান্সার করতে পারবেন না। যে প্রতিটা যে প্রজেক্ট কি, প্রোগ্রাম কি, পোর্টফোলিও কি, যেটা বললাম, পিএমবক গাইড এবং প্রিন্স 2 এর মধ্যে কি ডিফারেন্স, এটার সার্টিফিকেশনটা কে দিচ্ছে? পিএমপি সার্টিফিকেশনটা কিন্তু দিবে পিএমআই, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। সারা ওয়ার্ল্ডে তারা এই প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালিটি এটা দেয়। এবং আমি যে ডিগ্রিটা নিয়েছি সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে, সেটাও কিন্তু এই যে পিএমপির শেষে আমাদেরকে তারা ইয়ে করেছে যে এটা পিএমপির সাথে ইকুইভ্যালেন্ট আর কি। ঠিক আছে, তো সেই সেই হিসাবে আমি মোটামুটি আমি আমি আসার পরে 21 সালে ব্যাক করার পরে আমি একটা বইও আমার লিখেছি। সেটা সেকেন্ড এডিশন রকমারি.com এ পাওয়া যাবে। এটা আমি আপনাকে শেষের দিকে, আমি এই ট্রেনিং এর শেষে আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব। ফার্দার যদি অনেকে মানে আরো বেশি ভালো ইয়ে করতে চান বা বেসিক নলেজটা নিতে চান, এই বইটা কালেকশনে রাখলে আপনি যে কোনো সময়, কারণ আপনারা সবাই ব্যস্ত মানুষ, সবাই এখানে বিভিন্ন মানে কেউ কেরিয়ার নিয়ে ব্যস্ত, হয়তো বা কেউ চাকরি নাই, বাট চাকরি হয়তো বা চাকরির জন্য সার্চ করতেছেন। আবার ম্যাক্সিমামই আপনারা এখানে যারা আছেন ম্যাক্সিমাম কোনো না কোনো জবে আছেন। তো জবে যেহেতু আছেন, তাহলে এই জবের মধ্যে আপনাকে কিন্তু এই জিনিসটা হয়তো বা খুব টাফ হবে যে এখনই সবকিছু করা, সবকিছু এখনই মনে রাখা। ঠিক আছে, তো আপনি যদি একটা বই কালেকশনে রাখেন তখন যে সেটা কিন্তু আপনাদের কাজে দিবে। তো সেই সাথে সাথে আমি চেষ্টা করব আপনাদের এই যে ভিডিওটা সেটাও দেওয়ার। ঠিক আছে, যাতে পরে আপনারা কোনো সময় হয়তোবা মানে অবসর টাইমে, লেজুর টাইমে আপনি হয়তোবা ভিডিওটা শুনলেন, কানে হেডফোন দিয়ে আপনি একটু শুনলেন। ঠিক আছে, যাতে তখন আপনাকে রিফ্রেশমেন্ট হইলো আর কি, যে কি জিনিসগুলো পড়লাম আর কি। তো এইটাই কিন্তু বেসিক্যালি প্রফেশনাল ট্রেনিংটা এরকমই হবে, এরকমই হওয়া উচিত আমি মনে করি আর কি। আমি বিভিন্ন ক্লাস নেই আমি চিটাগাং ইউনিভার্সিটি চুয়েটে আমি ক্লাস নিয়েছিলাম। ঠিক আছে, তারপরে আমি আইবি তো ক্লাস নিয়েছি। আমি ইভেন আমি ট্রেনিং এর সাথে আমি রিলেটেড আর কি। আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ট্রেনিং হিসাবে আছি, এবং আমি এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট আমি আমার মানে এলজিডি তে আমি ক্লাস নিয়েছি এবং নিচ্ছি টিল নাও। আমি এই পর্যন্ত এই অর্থ বছরে প্রায় আমরা 8টা কোর্স, 8টা ব্যাচ আমি শেষ করেছি। ধরেন 8টা ব্যাচে প্রায় 30 জন করে স্টুডেন্ট, 30 জন করে পার্টিসিপেন্ট ছিল, প্রায় 240 জন। এই অর্থ বছরে, যেমন এই যে এই মে মাস পর্যন্ত টিল নাও আমি 8টা ব্যাচ শেষ করেছি। এর আগেও আপনার এই যে এখানে আইবি তে ট্রেনিং হয়েছিল, সেখানেও মানে এইবার পার্টিসিপেন্ট যেহেতু আমাদের খুব কম সময় ছিল, কম সময়, এই জন্য পার্টিসিপেন্ট হয়তো বা কম, বাট এর আগের গুলাতে কিন্তু পার্টিসিপেন্ট অনেক ছিল। এরকম অবস্থা হয়েছিল যে আমরা পরে আর মানে ইয়ে করতে হয়েছে যে অনেকে 100 বা 150 জনের উপরে, অনলাইন অফলাইন মিলিয়ে 150 জনের উপরে চলে গিয়েছিল। তখন আমাদেরকে মানে অনেক রিকোয়েস্ট করে বলা হয়েছিল যে আপনারা পরের ব্যাচে যদি করেন তাহলে সুবিধা হয়, কারণ 150 বা এর বেশি একটা ট্রেনিং এর একটা ক্যাপাসিটি আছে, বেশি হয়ে গেলে আসলে মানে কন্ট্রোল করা টাফ হয়ে যায়। তো এটা আমরা খুব দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত উদ্যোগ নেওয়ার কারণে হয়তোবা সবার কাছে আমরা রিচ করতে পারি নাই, যে কারণে হয়তোবা আমাদের পার্টিসিপেন্ট মানে খুব বেশি হয় না, যে কারণে আমরা অফলাইনেই মানে অনলাইনেই করতেছি। অফলাইনে আর আমরা যাইনি, কারণ ম্যাক্সিমামের রিকোয়ারমেন্টই ছিল অনলাইন। যে ম্যাক্সিমাম যেহেতু অনলাইনে ছিল, তাহলে সেই কারণে আমরা আর মানে অফলাইনে আমরা আর ইয়ে করি নাই। এর আগের গুলো আমরা অনলাইন এন্ড অফলাইন দুইটাই আমাদের ইয়ে ছিল। ঠিক আছে, আমরা এখানে যারা মানে এসেছিল তাদের জন্য আমরা অফলাইনে ক্লাস নিয়েছিলাম। আর অনলাইনে যারা মানে ঢাকার বাইরে ছিল তারা অনেকে অনলাইনে যুক্ত ছিল। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। তো আমরা একটু শুরু করি যে কি কনসেপ্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট দিয়ে শুরু করি। প্রথমেই আমি একটু আলোচনা করি। আপনারা স্লাইডে দেখতে পারতেছেন যে ট্রিপল কনস্ট্রেন্ট অফ প্রজেক্ট। ট্রিপল কনস্ট্রেন্ট অফ প্রজেক্ট, এটা একটা ছবি দেখতে পারতেছেন, ছবি দেখতেছেন তো একটা, না আপনারা একটা ছবি, প্রজেক্ট ম্যানেজার এবং একটা ছবি দেখতেছেন, একটা হচ্ছে স্কোপ, একটা হচ্ছে কস্ট, একটা হচ্ছে টাইপ। এটা একটা অন্যতম কনসেপ্ট আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টের। আপনি যদি পিএমপি ইয়ে দিতে চান তাহলে এরকম ট্রিপল কনস্ট্রেন্ট এইসব বিষয় নিয়ে কোশ্চেন, আয়রন ট্রায়াঙ্গেল অফ প্রজেক্ট ম্যানেজমেন্টটা কি, এইসব বিষয় নিয়ে কিছু কোশ্চেন হতে হতে পারে। তো আপনাদের মাথায় থাকতে হবে যে ট্রিপল কনস্ট্রেন্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে এটা বলতে চাচ্ছে হচ্ছে স্কোপ, স্কোপ ম্যানেজমেন্ট, কস্ট ম্যানেজমেন্ট এন্ড টাইম ম্যানেজমেন্ট। এই তিনটা কে বলতেছে হচ্ছে ট্রিপল কনস্ট্রেন্ট অফ প্রজেক্ট, অর্থাৎ এই তিনটা ফিক্সড, তিনটা কনস্ট্রেন্ট হিসাবে থাকবে, স্কোপ, কস্ট, টাইম। কারণ এটা আপনি দেখেন আপনার একটা প্রজেক্ট, যে কোনো প্রজেক্ট, এটা আপনি আপনার ক্ষেত্রে এরকম হতে হতে পারে আপনার যে
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তার কাছে একটা সফটওয়্যারের একটা কাজ পাইছে সে, ঠিক আছে, একটা সফটওয়্যার ডেলিভারি দিতে হবে। তো সেটারও কিন্তু একটা কাজের স্কোপ থাকে আপনার, যে আপনার এই সফটওয়্যারটা কি, মানে এই কাজের কি কি স্কোপের মধ্যে, কারণ ক্লায়েন্ট আপনাকে কিছু স্পেসিফিকেশন বলে দিবে, যে এই স্পেকটাই হবে আপনার অন কাইন্ড অফ স্কোপ, ঠিক আছে, যে এই স্পেকের মধ্যে আপনাকে আমাকে একটা সফটওয়্যার ডেলিভারি দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা হবে স্কোপ। তারপর আপনাকে অবশ্যই একটা কস্ট আপনার সাথে নেগোসিয়েশন হবে, ঠিক আছে, এই কস্টের মধ্যে আপনি মানে আমি ডেলিভারি দিব, কত দিনের মধ্যে আমাকে দিতে হবে সেটা একটা। তার মানে কি, এখন আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়েন, আর্কিটেক্ট থাকতে পারেন, এখানে যে কোনো প্রফেশনের আমাদের কিন্তু এই প্রজেক্ট গুলো নিয়ে ডেলিভারি কাজ করতে হবে। এবং প্রজেক্টের যে তিনটা কনস্ট্যান্ট বলতেছি আমি, একটা হচ্ছে স্কোপ, কস্ট এন্ড টাইম। স্কোপকে আপনি অন্যভাবে বলা যায় যে ডেলিভারেবলসটা কি, সেটা হবে স্কোপ। এই যে যেটা আমি বললাম যে আপনি একটা যদি মানে সফটওয়্যার হয়, বা আমি একটা রাস্তা করব, একটা ব্রিজ করব, একটা কালভার্ট করব, দিস আর দ্য ডেলিভারেবলস। তাহলে এই যে ব্রিজ কালভার্টের যে বিওকিউটা, ঠিক আছে, সেটাই হবে আমার স্কোপ, কাজের স্কোপ। বা যে পারফরমেন্স বেস প্রজেক্ট হইতে পারে, পারফরমেন্সটা সেটা হবে স্কোপ। কস্টটা আমরা জানি, এটার যে মানে কন্ট্রাক্ট অ্যামাউন্ট যেটা হবে সেটা হবে কস্ট, ঠিক আছে। এস্টিমেটেড কস্ট একটা বিষয়, আর একটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যামাউন্ট, দুই বিষয় কিন্তু। এস্টিমেটেড কস্টটা কিন্তু আপনি মানে যেমন ধরেন ক্লায়েন্ট আপনাকে একটা এস্টিমেটেড কস্ট দিয়ে আপনার সাথে কিন্তু নেগোসিয়েশন করে একটা কন্ট্রাক্ট অ্যামাউন্টে যাবে, সেটা হয়ে যাবে আপনার কন্ট্রাক্ট অ্যামাউন্ট, ঠিক আছে। এইটা ফিক্সড, ঠিক আছে, এটা ফিক্সড। তো টাইমের ক্ষেত্রে টাইমটাও ফিক্সড, এবং মানে প্রজেক্ট ম্যানেজমেন্টই বলে দিচ্ছে যে এই তিনটা হলো কনস্ট্যান্ট: স্কোপ, কস্ট, টাইম। আচ্ছা, এইবার একটু দেখেন আপনার প্রজেক্টের সংজ্ঞা কি। এটা একটু কোট আনকোট আপনার, আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট যে সংজ্ঞাটা দিচ্ছে পিএমবুক গাইডে হুবহু এই সংজ্ঞাটা পাবেন, কোট আনকোট এখানে: টেম্পোরারি এন্ডেভার আন্ডারটেকেন টু ক্রিয়েট ইউনিক প্রোডাক্ট, সার্ভিস অর রেজাল্ট। মানে এটা একটা টেম্পোরারি এন্ডেভার, ঠিক আছে। এটা একটু আপনি মানে আপনি কি করবেন, এই টেম্পোরারি এন্ডেভারটা নিবেন, একটা ইউনিক প্রোডাক্ট, সার্ভিস অর রেজাল্ট। ওই যে আমি বললাম যে রেজাল্ট ওরিয়েন্টেড প্রজেক্ট হইতে পারে, সার্ভিস ওরিয়েন্টেড হইতে পারে, প্রোডাক্ট ওরিয়েন্টেড হইতে পারে। প্রোডাক্ট হলে কি টেনজেবল, আর সার্ভিসটা হচ্ছে ইনটেনজেবল হবে, বা রেজাল্টটাও ইনটেনজেবল হইতে পারে, ঠিক আছে। তাহলে এই সবগুলো মিলায়, তার মানে প্রজেক্টের যদি ক্যারেক্টারিস্টিক আপনি ফিক্সড করেন, প্রজেক্টের কি ডেফিনিট একটা স্টার্টিং থাকবে, একটা এন্ডিং থাকবে। যেহেতু বলতেছে পিএমবুক গাইডই বলে দিচ্ছে এই প্রজেক্টের সংজ্ঞায় যে এটা একটা টেম্পোরারি এন্ডেভার। প্রজেক্ট কোনো সময় আনলিমিটেড চলতে পারে না। আমি কি বুঝাইতে পারলাম আপনাদের প্রজেক্টের সংজ্ঞাটা? কারণ প্রজেক্ট ম্যানেজমেন্টের এটা আপনার প্রজেক্ট সংজ্ঞাটা যদি বুঝতে পারেন, আমি মনে করবো যে আমি অনেক ক্ষেত্রে সাকসেসফুল। এটা একটু মনে রাখবেন। একটু কেউ রেসপন্স করেন, আমি কি জি বুঝাইতে স্যার, পারলাম প্রজেক্টের বুঝতে সংজ্ঞাটা? পারছি স্যার, বুঝা হ্যাঁ। গেছে। তো প্রজেক্টের একটা ডেফিনিট স্টার্টিং থাকবে, এবং এইটাই হচ্ছে পিএমএ এর সংজ্ঞা। এই যে এক সেন্টেন্স আমি এখানে নিয়ে আসছি: টেম্পোরারি এন্ডেভার আন্ডারটেকেন টু ক্রিয়েট এ ইউনিক প্রোডাক্ট, সার্ভিস অর রেজাল্ট। আচ্ছা, আর প্রজেক্ট ম্যানেজার কাজটা কি, যেটা এই যে ব্র্যাকেটে আছে, ডুইং প্রজেক্ট রাইট, অর্থাৎ রাইটলি প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের কাজ। আচ্ছা, এবার আসেন প্রোগ্রামের সংজ্ঞাটা কি। কেউ কি একটু শেয়ার করবেন আপনি, যে প্রোগ্রাম বলতে আপনি কি বুঝেন? আমি তো প্রজেক্টটা বললাম, প্রজেক্টের স্যার সাথে প্রোগ্রামের ডিফারেন্স কি? একটা হচ্ছে প্রকল্প, আর একটা হচ্ছে কর্মসূচি। একটু একটু শেয়ার করেন, প্রোগ্রাম বলতে কি বোঝেন? স্যার প্রোগ্রাম বলতে বোঝানো হচ্ছে টোটাল প্রজেক্টটা আমি কিভাবে হ্যান্ড ওভার করবো, এটা টোটাল একটা কর্মসূচি বা কর্ম পরিকল্পনা। কর্ম পরিকল্পনা। আচ্ছা, আর কেউ একটু বলবেন? তার প্রোগ্রাম হলো অনেকগুলো প্রজেক্টের সমষ্টি, যেখানে কিছু অনেকগুলো প্রজেক্টের ইনক্লুশন থাকে এটার মধ্যে। আর প্রজেক্ট হলো একটা শর্ট টাইমের জন্য একটা আহ, যে যে একটা ব্যাপার থেকে, যে নির্দিষ্ট সময় শুরু হবে, নির্দিষ্ট সময় শেষ হবে এটা। আর প্রোগ্রাম হলো একটু যদি উদাহরণ দিয়ে বলি তাহলে ধরেন সামাজিক কোনো একটা ধরেন শিক্ষার মান উন্নয়ন, এটা একটা প্রোগ্রাম হতে হুম। পারে। আর এটার আন্ডারে একটা স্কুল বানাইতে হবে, কিছু শিক্ষক নিয়োগ দিতে হবে, এগুলো হলো প্রজেক্ট। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এই যে মানে আপনার নামটা বলেন একটু কাইন্ডলি। তৌফিকুল হক। তহিদুর রহমান না? আচ্ছা, তৌফিক হক। এক্সিলেন্ট। যে মানে তার মানে উনি যেটা বলছে এটাই বেসিক, এবং উনি কিন্তু উদাহরণও দিচ্ছে। মানে প্রোগ্রামের মধ্যে আপনার প্রজেক্ট থাকবে, ঠিক আছে, অনেকগুলো রিলেটেড প্রজেক্ট থাকবে।
এবং এটা ওভার অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম। প্রজেক্ট যেরকম আপনাকে বলা হয়েছে, প্রজেক্টের একটা ডেফিনেট স্টার্টিং থাকবে, এন্ডিং থাকবে। প্রোগ্রাম কিন্তু আপনার চলতে মানে আপনি ওভার অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম চালাইতে পারেন। সো এখন আপনি বিং এ আপনি যদি হইতে পারেন কোন একটা কোম্পানির সিইও হইতে পারেন, কোন একটা কোম্পানির আপনি প্রজেক্ট কোন মানে হায়ার অথরিটিতে চাকরি করতেছেন, তো তখন আপনি চিন্তা করতে হবে আপনি প্রজেক্ট নিবেন কোন সময় আর প্রোগ্রাম নিবেন কোন সময়। ঠিক আছে? দেখেন এইখানে এই যে প্রোগ্রামের সংজ্ঞাটা একদম আপনাদের জন্য আমি এরকম ভাবে নিয়ে আসছি যাতে আপনাদের মনে থাকে আর কি, একদম ছোট আকারে। আমি খুব ইলাবোরেট কিছু আমি আপনাদের দেখাবো না, যেটা মনে রাখতে পারবেন একেবারে জিস্ট বিষয়টা সেইভাবে আমি নিয়ে আসছি। প্রোগ্রামটা হচ্ছে যেটা বললেন তহিদ সাহেব, যেটা বললেন, গ্রুপ অফ রিলেটেড প্রজেক্ট টু অ্যাচিভ কমন গোল ওভার অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম। তিনটা বিষয় প্রোগ্রামের মধ্যে রিলেটেড, অনেকগুলা প্রজেক্ট থাকবে, একটা কমন গোল থাকবে। এই কমন গোল অ্যাচিভ না করা পর্যন্ত আপনার এইটা চলতে থাকবে ওভার অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম। ধরেন আপনি 1 বছরের জন্য আপনি একটা নিলেন, ঠিক আছে? তখন আপনি 1 বছরে যে আপনি কমন গোলটা অ্যাচিভ হইলো না। এই যে যেমন ওই যে তহিদ সাহেব একটা উদাহরণ দিলেন যে প্রাথমিক শিক্ষা নিয়ে একটা প্রোগ্রাম হইতে পারে, একটা প্রোগ্রাম আছে কিন্তু এটা আপনারা জানেন, পিডিবি বলে এটাকে। PDB-4 এখন চলমান আছে এবং এই গভর্নমেন্ট ডিক্লেয়ার দিয়েছে যে জুলাই থেকে PDB-5 আসবে। তার মানে দেখেন কয়টা ফেজ আছে। যেমন আমি এলজিডিতে আছি, যেহেতু এটা এই প্রাইমারি স্কুলের অবকাঠামো উন্নয়নের সাথে জড়িত আর কি। যেমন প্রাইমারি স্কুলগুলা উপজেলা লেভেলে সারা বাংলাদেশে এই প্রাইমারি স্কুলগুলা করে কিন্তু এলজিডি ডেভেলপ করে। ঠিক আছে? এলজিডি কনস্ট্রাকশন কাজটা এলজিডি করে। এখন অবশ্য রিসেন্টলি আবার এটাকে করে দিচ্ছে, ডিভিশন ওয়াইজ ভাগ করে দিচ্ছে। 4টা ডিভিশন হচ্ছে এখন করবে এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আর 4টা ডিভিশন হচ্ছে আপনার এলজিডি করবে। ঠিক আছে? এটা হচ্ছে টোটালি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আন্ডারে। ঠিক আছে? এটা কিন্তু এলজিডির কোনো প্রজেক্ট না। তো আমি প্রোগ্রাম নিয়ে যেটা বললেন, ওই যে তহিদ সাহেব যেটা বললেন যে এই উদাহরণটাই উনি দিয়েছেন যে পিডিবি বা প্রাথমিক শিক্ষার বিষয়টা, এখানে অনেকগুলো প্রজেক্ট আছে প্রাথমিক শিক্ষা রিলেটেড। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আন্ডারে অনেকগুলা তারা প্রকল্প নিয়েছে, যেটা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগবে। এটা যেরকম একটা প্রজেক্ট হচ্ছে আপনার অবকাঠামো উন্নয়ন। এই অবকাঠামো উন্নয়নের যে প্রজেক্টটা, এইটা দিয়েছে হচ্ছে আপনার এলজিডি বা এই যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, তারা মিলে বাস্তবায়ন করতেছে। এর এর সাথে রিলেটেড আরো অনেকগুলা প্রজেক্ট আছে, যেমন শিক্ষকদের ট্রেনিং, তাদের শিক্ষকদের মান উন্নয়ন করা। ঠিক আছে? তারপরে যে প্রাথমিক শিক্ষায় যাতে জোরে না যায়, যারা এই যে ছাত্র ছাত্রী, তারা যাতে অনেকে ক্লাস 5-এর আগেই দেখা যাচ্ছে যে স্কুল জীবন শেষ করে ফেলে, সেটার জন্য সরকার কিছু পদক্ষেপ নেয়। ওই যে অনেক সময় যে টিফিন দেয়, বা ওই যে ছাত্রীদের জন্য আলাদাভাবে একটা উপবৃত্তির আয়োজন করে। এই বিষয়গুলা হচ্ছে আপনার প্রণোদনা প্যাকেজ আর কি। এইগুলি হচ্ছে আপনার এক একটা প্রজেক্ট। তো এটা হচ্ছে আপনার যেমন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আন্ডারে একটা প্রোগ্রাম PDB-4। এখন এই যে জুলাই মাস থেকে এটা PDB-5 আকারে আসবে। তো এইটা কিন্তু ওভার এন এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম চলতে আছে। অর্থাৎ আমি 20 বছর আগে আমি এলজেডিতে জয়েন করার সময় তখন ছিল হচ্ছে PDB-2, প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, PEDP। ঠিক আছে? PDB-2 এখন এই যে গত 20 বছরে PDB-3 হয়েছে, PDB-4 হয়েছে। ঠিক আছে? এখন এই যে জুলাই থেকে আবার PDB-4 শেষ, জুলাই থেকে আবার PDB-5 আসবে। ঠিক আছে? দ্যাট মিনস এটা হচ্ছে আপনার একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামের মধ্যে অনেকগুলো রিলেটেড প্রজেক্ট আছে। কমন গোল যেহেতু এখনো অ্যাচিভ হয় নাই, এটা কিন্তু চলতেই আছে। তার মানে কি এটা প্রজেক্ট আকারে নিলে কি এটা সম্ভব ছিল? সম্ভব ছিল না কিন্তু। এই জন্যই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আন্ডারে তারা খুব সুন্দরভাবে এটার একটা কর্মসূচি বা প্রোগ্রাম আকারে নিয়েছে, যে কারণে তারা এই যে ওভার দা এই যে 20 বছরের উপরেও কিন্তু এই প্রোগ্রামটা চলতেছে, এবং সামনে কিন্তু আরো 5 বছর বা 7 বছর চলবে। দ্যাট মিন 25 বছরের কি কোনো প্রজেক্ট করা সম্ভব? এটা আপনি প্ল্যানিং করবেন যখন, তখন চিন্তা করবেন যে প্রজেক্ট আমার একটা শর্ট টেম্পোরারি এন্ডেভার, এই কথাটা মাথার মধ্যে রাখবেন। প্রজেক্টটা সবসময় একটা টেম্পোরারি এন্ডেভার। ঠিক আছে? শর্ট টাইমে আপনাকে এটা ডেলিভারেবল দিতে হবে।
আর যদি লং টার্মে কোনো বিষয় প্ল্যান করেন আপনার যে কোনো অর্গানাইজেশন, এটা পাবলিক সেক্টর হোক প্রাইভেট সেক্টর হোক, তাইলে কিন্তু আপনাকে প্রোগ্রামে যেতে হবে, অনেকগুলা রিলেটেড প্রজেক্ট নিয়ে আপনাকে একটা প্রোগ্রাম করতে হবে, যেটা আপনাকে সংজ্ঞাই বলে দিছে, যেটা ওভার অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম চলতে থাকবে। এটা হলো আমার বেসিক বিষয়। এই প্রজেক্ট আর প্রোগ্রামটা যদি বুঝতে পারেন, আরেকটা জিনিস আছে পোর্টফোলিও, সেটা এই তিনটাই হলো মেইন বিষয়, প্রজেক্ট, প্রোগ্রাম, পোর্টফোলিও। তাহলে এতক্ষণ আমি আলোচনা করলাম প্রোগ্রাম নিয়ে, এখন আমি একটু পোর্টফোলিও নিয়ে আলোচনা করি। কেউ একটু শেয়ার করেন পোর্টফোলিও সম্বন্ধে আপনাদের কি ধারণা আছে, একটু শেয়ার করেন কেউ যে পোর্টফোলিও সম্বন্ধে আপনাদের কি ধারণা আছে, পোর্টফোলিও বলতে কি বুঝেন আর কি। জি স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। জি স্যার, আমার প্রোগ্রাম এবং প্রজেক্ট এই দুইটা বিষয় নিয়ে একটু প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার, একটা কাজ কত সময় হলে এটাকে হচ্ছে এটা প্রজেক্টের আন্ডারে যাবে, বা এর চেয়ে বেশি হয়ে গেলে এটাকে প্রোগ্রামের আন্ডারে যাবে, মানে কত সময় পর্যন্ত এটাকে আমি প্রজেক্ট হিসেবে গণনা করতে পারবো? এটা আসলে ধরা বাঁধা কোনো নিয়ম নাই, এটাকে বলা হয়েছে, প্রজেক্টটাকে বলা হয়েছে টেম্পোরারি এন্ডেভার। ঠিক আছে, প্রজেক্টকে আপনি মানে টেনে নিতে পারবেন না। যেমন আপনাকে একটা প্রজেক্ট ধরেন 3 বছর হইতে পারে, 6 মাসেরও প্রজেক্ট হইতে পারে, ঠিক আছে, আবার 5 বছরও হইতে পারে, বাট এইটা ওই মানে 6 বছর বা 10 বছর এরকম হবে না। 10 বছর যদি হয় তখন আপনি প্রোগ্রাম চিন্তা করবেন যে তাইলে আমাকে এটা প্রোগ্রাম আকারে নিতে হবে, ঠিক আছে, বা এরপরেও যদি লাগতে পারে যে এটা না, এটা আপনি মানে প্রথমেই এটা টাইমটা আপনি লিমিট করতে পারতেছেন না, তখন আপনি চিন্তা করবেন যে আমি এটাকে প্রোগ্রাম আকারে নিব এবং প্রোগ্রামের ভিতরে আমি অনেকগুলা প্রজেক্ট আকারে রাখবো। তার মানে তখন আপনি এইভাবে মনিটরটা এইভাবে করবেন যে একজন প্রোগ্রাম ম্যানেজার থাকবে, তার আন্ডারে বিভিন্ন প্রজেক্ট গুলা থাকবে, সেটা তারা প্রজেক্ট ম্যানেজার হিসাবে কাজ করবে। যেমন ধরেন আপনার বিল্ডিং, হ্যাঁ আমি এই যে রিলেটেড প্রজেক্ট কেন বললাম, যে প্রোগ্রামের আন্ডারে রিলেটেড প্রজেক্ট থাকবে। ধরেন আপনার রেসিডেন্সিয়াল বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং, এটা কি রিলেটেড না? জি স্যার। দুইটাই তো বিল্ডিং এর প্রজেক্ট, তাই না? জি স্যার। রিলেটেড। এখন আপনি যদি এখানে আমি একটা ব্রিজের প্রজেক্ট নিয়ে আসি, তাহলে কি সেটা রিলেটেড হবে? না স্যার। রিলেটেড হবে না। তো এই জন্য আপনি এখানে আমি কমার্শিয়াল বিল্ডিং এবং রেসিডেন্সিয়াল বিল্ডিং মিলে আমি একটা প্রোগ্রাম নিতে পারি, যে আমার ঢাকা শহরে আমি রিয়েল এস্টেট ফার্ম, আমার এখানে ধরেন 10টা বিল্ডিং আছে, ঠিক আছে, 10টা বিল্ডিং করতে হবে। তা এখন 5টা হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং, 5টা হচ্ছে কমার্শিয়াল বিল্ডিং। তো প্রতিটা প্রজেক্টের আলাদা প্রজেক্ট ম্যানেজার থাকবে, ঠিক আছে, ধরেন 10তলা করে বিল্ডিং, প্রতিটা বিল্ডিং এর আলাদা আলাদা প্রজেক্ট ম্যানেজার আপনি করে দিবেন। তো প্রথমে এটারে আপনি একটা প্রোগ্রাম আকারে নিতে পারেন। কি করবেন, রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং কমার্শিয়াল বিল্ডিং এই দুইটা মিলে এই যে 10টা প্রজেক্ট, এই 10টা প্রজেক্টকে আপনি একটা প্রোগ্রাম আকারে নিতে পারেন। জি ঠিক স্যার। আছে, জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার হচ্ছে? জি স্যার। প্রোগ্রাম আকারে নিতে পারেন, যেহেতু দুইটা মানে এগুলি হচ্ছে রিলেটেড প্রজেক্ট। তার জি মানে স্যার। প্রোগ্রাম আকারে নিবেন একজন প্রোগ্রাম ম্যানেজার, মানে সে টপে থাকবে, সে প্রোগ্রামটা তার আন্ডারে আপনার এই প্রজেক্ট ম্যানেজারটা থাকবে। তো এইটা আবার আপনি যেহেতু প্রোগ্রাম আকারে নিলেন, তার মানে এটা ওভার অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম চলতে থাকবে। যেমন আপনার 5টা প্রজেক্ট শেষ হবে, আবার 5টা প্রজেক্ট নিবেন, জি স্যার, ঠিক আছে, তার মানে এটা চলতেই থাকবে। বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এইভাবে প্ল্যানিং করলে তখন আপনার জিনিসটা ঠিক হবে আর কি। এই জন্য প্রজেক্ট আর প্রোগ্রাম আলাদা আলাদা ভাবে আপনি যদি আপনি টেম্পোরারি এন্ডেভার না হয়, তখনই আপনি চলে যাবেন প্রোগ্রামে, বুঝতে যদি পারছি ও স্যার। এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম চালানো লাগে। ঠিক জি আছে, স্যার। থ্যাংক ইউ। জি। তারপর পোর্টফোলিও নিয়ে একটু বলেন, তাহলে পোর্টফোলিও বলতে কি বোঝেন, একটু একটু শেয়ার করেন পোর্টফোলিওর। আচ্ছা, এখন স্ক্রিনে দেখতে পারতেছেন পোর্টফোলিওটা? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা দেখেন, পোর্টফোলিওটা হচ্ছে কালেকশন অফ প্রজেক্ট, প্রোগ্রাম, সাবসিডিয়ারি পোর্টফোলিওস এন্ড অপারেশন ম্যানেজড অ্যাজ এ গ্রুপ টু অ্যাচিভ স্ট্র্যাটেজিক অবজেক্টিভস অর প্ল্যান। অর্থাৎ আপনার অর্গানাইজেশনে একটি স্ট্র্যাটেজিক প্ল্যান আছে না, যে আপনার অর্গানাইজেশনের আপনার চেয়ারম্যান বা এমডি বা সিইও কোথায় যেতে চায়, সে তো আপনাকে একটা বলে দিবে যে আমার কোম্পানির স্ট্র্যাটেজি হচ্ছে এইটা, স্ট্র্যাটেজিক প্ল্যান হচ্ছে এইটা, ঠিক আছে। তো সেই স্ট্র্যাটেজিক অবজেক্টিভ বা স্ট্র্যাটেজিক প্ল্যান বাস্তবায়নের জন্য আপনি প্রজেক্ট, প্রোগ্রাম বা সাবসিডিয়ারি পোর্টফোলিও বা অপারেশন আকারেও নিতে পারেন, ঠিক আছে, সেটা
এজ এ গ্রুপ আপনি ম্যানেজ করবেন, সেটা হলো পোর্টফোলিও। এবং পোর্টফোলিও ম্যানেজারের মেইন কাজটাই হচ্ছে ডুইং দ্য রাইট প্রজেক্ট, অর্থাৎ রাইট টাইমে রাইট প্রজেক্ট সিলেকশন করা। এটাই হচ্ছে পোর্টফোলিও ম্যানেজারের কাজ। তাহলে ক্লিয়ার হয়েছে? পোর্টফোলিওটা ক্লিয়ার হয়েছে? দ্যাট মিনস পোর্টফোলিওর আন্ডারে আপনার প্রোগ্রাম থাকবে, প্রজেক্ট থাকবে, পোর্টফোলিওটা সবার উপরে থাকবে। পোর্টফোলিও ম্যানেজার যে থাকবে সে হচ্ছে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবে, অর্থাৎ আপনার অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে কাজ করবে, স্ট্র্যাটেজিক অবজেক্টিভ বাস্তবায়নের ক্ষেত্রে সে মেইন রোল প্লে করবে। যেমন এখানে কিছু বিষয় আছে, ভিশন মিশন। প্রতিটা অর্গানাইজেশনের একটা ভিশন মিশন আছে না? জি স্যার। অবশ্যই আছে। আপনি দেখবেন যত অর্গানাইজেশন আছে সবারই ওয়েবসাইট, যদি আপনি হোম পেজেই যান দেখবেন যে অর্গানাইজেশনের পরিচিতির মধ্যে প্রথমেই থাকে যে ভিশন আর মিশন। যে অর্গানাইজেশনের ভিশনটা কি, ভিশনটা সবসময় কিন্তু লং টার্ম, ঠিক আছে, যে আমি আলটিমেট এই অর্গানাইজেশন কোন জায়গায় যাবে সেটা ভিশনের মধ্যে বলবে। আর মিশনটা হচ্ছে ভিশনটাকে অ্যাচিভ করার জন্য যে উপায় বা মাধ্যম আপনি অ্যাপ্লাই করবেন সেটা হলো মিশন। এই জন্য প্রতিটা অর্গানাইজেশনের আপনি দেখবেন ওয়েবসাইটে প্রথম পেজে, হোম পেজে আপনি পাবেন ভিশন স্টেটমেন্ট আর মিশন স্টেটমেন্ট। এইটা দিয়ে কিন্তু সবাই বুঝতে পারে যে এই অর্গানাইজেশনের গন্তব্য কোথায়। তো এইটা হচ্ছে পোর্টফোলিও ম্যানেজার, ওরা হচ্ছে এটা নিয়ে কাজ করে, স্ট্র্যাটেজিক প্ল্যান, ভিশন, মিশন এটা নিয়ে কাজ করে। এবং পোর্টফোলিও ম্যানেজার ওইটা গভর্নমেন্টের স্ট্র্যাটেজিক প্ল্যানের সাথে যে প্রজেক্ট ম্যানেজার, সে কিন্তু এইসব জিনিস চিন্তা করবে না যে এই স্ট্র্যাটেজিক প্ল্যান কি, সেটা কি। আমাকে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, সেটা আমি উইদিন স্কোপ, উইদিন কস্ট, উইদিন টাইমের মধ্যে আমি বাস্তবায়ন করব, এবং উইদিন কোয়ালিটি। আমি বুঝাইতে পারলাম? এইটা হলো প্রজেক্ট ম্যানেজারের কাজ। এই জন্য সংক্ষেপে যেটাকে বলতেছে প্রজেক্ট ম্যানেজারের ভাষায়, প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায়, সেটা হচ্ছে ডুইং প্রজেক্ট রাইট। এটা হলো প্রজেক্ট ম্যানেজারের কাজ। আর পোর্টফোলিও ম্যানেজারের কাজ ডুইং দ্য রাইট প্রজেক্ট, অর্থাৎ রাইট টাইমে রাইট প্রজেক্ট সিলেকশন করা ইন অ্যাকর্ডেন্স উইথ স্ট্র্যাটেজিক প্ল্যান অফ দ্য অর্গানাইজেশন। ঠিক আছে, এটা হচ্ছে পোর্টফোলিও ম্যানেজারের কাজ। আমি যেমন এটা, আমি পাবলিক সেক্টরের আমি উদাহরণ দিই। যেমন আমি এতক্ষণ যে প্রাইভেট সেক্টরের কথা বললাম, যে আপনি অর্গানাইজেশনের যে স্ট্র্যাটেজিক প্ল্যান সেটা বাস্তবায়নে আপনি যে প্রজেক্ট প্রোগ্রাম নিবেন, সেটাই হলো পোর্টফোলিও ম্যানেজারের কাজ। তো পোর্টফোলিও ম্যানেজার আমি মানে পাবলিক সেক্টরে কি, আমি যদি বলি যে স্ট্র্যাটেজিক প্ল্যান কি, যেমন গভর্নমেন্টের স্ট্র্যাটেজিক প্ল্যান কি, যদি কেউ পাবলিক সেক্টরে থেকে থাকেন তাহলে তারা জানেন যে আমরা কি মেইনলি কাজ করে, পাবলিক সেক্টরের লোকজন কাজ করে দেখবেন যে এসডিজি বাস্তবায়ন, এটা তো সরকারের ওয়ান অফ দ্য মেইন প্রায়োরিটি। যেমন এই যে 2030 সালের মধ্যে আপনাকে এসডিজি বাস্তবায়ন করতে হবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। 17টা গোলের মধ্যে আপনি কি কি গোল অ্যাচিভ করছেন এই যে প্রজেক্ট প্রোগ্রামের মাধ্যমে, সরকারকে কিন্তু তখন জবাবদিহি করতে হবে। এই যে বিভিন্ন অর্গানাইজেশনের কাছে এখন কিন্তু আপনার জাতিসংঘ থেকে, এটা কিন্তু জাতিসংঘের এসডিজি কিন্তু জাতিসংঘ কর্তৃক আরোপিত, ঠিক আছে, এবং বাংলাদেশ কিন্তু সেটা সিগনেটরি যে এসডিজি বাস্তবায়নে তারা কাজ করবে। সরকার যত প্রকল্প নিবে তারা তখন অ্যালাইন করার চেষ্টা করে, এসডিজির সাথে অ্যালাইন করার চেষ্টা করে। তারপরে বাংলাদেশ ডেল্টা প্ল্যান আছে, এগুলো হচ্ছে গভর্নমেন্টের স্ট্র্যাটেজিক প্ল্যান, ঠিক আছে, ডেল্টা প্ল্যান। তারপরে হচ্ছে 5 ইয়ার প্ল্যান, এগুলো হচ্ছে গভর্নমেন্টের স্ট্র্যাটেজিক প্ল্যান। এগুলির সাথে অ্যালাইন করে আপনাকে আমাদের এই যে সরকারি ডিপার্টমেন্ট, যত ডিপার্টমেন্ট আছে সবার প্রজেক্ট নিতে হয়, এবং প্রকল্পগুলাকে এইভাবে অ্যালাইন না করলে এই প্রকল্পটা আপনার পাস হবে না। গভর্নমেন্ট থেকে উপরে মানে আমার পোর্টফোলিও ম্যানেজার, মেইনলি পোর্টফোলিও ম্যানেজারের রোলটা প্লে করে মন্ত্রণালয় বা প্ল্যানিং কমিশন। তারা তখন এই প্রকল্পগুলাকে আবার ফেরত দেয়। ফেরত দেয় কেন? যে এটা গভর্নমেন্টের স্ট্র্যাটেজিক প্ল্যানের সাথে ম্যাচ করে না, ঠিক আছে। এই বিষয়, এটা হলো কে দেখবে? পোর্টফোলিও ম্যানেজার দেখবে। এই হচ্ছে, এখানে আমি একটু সময় বেশি দিচ্ছি। প্রজেক্ট, প্রোগ্রাম এবং পোর্টফোলিওর যদি আপনি মোটামুটি বুঝতে পারেন, এইটা নিয়ে দেখবেন অনেক কনসেপচুয়াল কোশ্চেন হবে পিএমপি তে। প্রজেক্ট ম্যানেজার প্রফেশনাল যে এক্সাম দিতে যাবেন, সেখানে প্রজেক্ট, যে আপনি কোনটাকে প্রজেক্ট বলবেন, কোনটাকে আপনাকে একটা কেস স্টাডি দিয়ে দিতে পারে, এটা দিয়ে আপনাকে 4-5টা কোশ্চেন দিতে পারে। এমসিকিউ হইতে পারে, ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হইতে পারে, আপনি হইতে পারে, ম্যাচিং হইতে পারে, ঠিক আছে।
তো সেইখানে আপনাকে দিতে পারে যে আপনি এটাকে প্রজেক্ট বলবেন না প্রোগ্রাম বলবেন না এবং এখানে পোর্টফোলিও ম্যানেজারের রোল কি, প্রোগ্রাম ম্যানেজারের রোল কি, প্রজেক্ট ম্যানেজারের রোল কি, এই বিষয়গুলা, তারপরে কার কাজ কোনটা, এই বিষয়গুলো আসতে পারে। ঠিক আছে, এই জন্য আমি প্রজেক্ট, প্রোগ্রাম, পোর্টফোলিও, এইগুলি যদি আপনি ক্লিয়ার হতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো জায়গায় গেলে আপনাকে প্রজেক্ট ম্যানেজার হিসাবে আপনি এক জায়গায় যে ভাইবা দিচ্ছেন সেখানে আপনাকে বলতে পারে যে আপনি প্রজেক্টের সংজ্ঞা বলেন। তখন যদি আপনি ডাইরেক্ট যদি পিএমবক গাইডের সংজ্ঞাটা এক সেন্টেন্সে বলে দিতে পারেন, তখন মানে তারা কনফিডেন্টলি বলতে পারেন, তখন তারা বুঝবে যে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে ভালো নলেজ আছে। প্রোগ্রাম কি, প্রোগ্রামের সাথে আপনি কিভাবে মানে পার্থক্য করবেন, প্রজেক্ট আর প্রোগ্রামের মধ্যে কি ডিফারেন্সটা আমি এতক্ষণ বুঝাইলাম আপনাদেরকে। পোর্টফোলিও ম্যানেজারের রোল কি, প্রজেক্ট ম্যানেজারের রোল কি, সেটা আমি উদাহরণ দিয়ে বুঝাইলাম। ঠিক আছে, তো এই হচ্ছে প্রজেক্ট, প্রোগ্রাম, পোর্টফোলিও, এবং এই তিনটাই খুব ইম্পর্টেন্ট। এই জন্যই এটাকে বলতেছি আমরা কি কনসেপ্ট। আচ্ছা, এবার আসি আমি একটু আপনাকে প্রজেক্ট লাইফ সাইকেলের বিষয়টা বলি। প্রজেক্টের হচ্ছে 5টা ফেজ, লাইফ সাইকেলের 5টা ফেজ। একটা হচ্ছে ইনিশিয়েটিং, একটা প্ল্যানিং, একটা এক্সিকিউটিং, মনিটরিং, কন্ট্রোলিং এন্ড ক্লোজিং। এই 5টা ফেজে একটা প্রজেক্ট হবে। ঠিক আছে, প্রথম ইনিশিয়েটিং ফেজে আপনি কি কাজ করবেন আমি এটা দেখাবো। প্ল্যানিং ফেজে আপনি কি কাজ করবেন সেটা দেখাবো। এক্সিকিউটিং, যখন কাজ শুরু হবে তখন কি করবেন। তারপর এক্সিকিউটিং এর পরের ফেজটাই হচ্ছে মনিটরিং এন্ড কন্ট্রোলিং। লাস্ট ফেজ হচ্ছে ক্লোজিং এ। ক্লোজিং এ কিন্তু সেরকম কোনো কাজ নাই। প্রজেক্টের যেরকম লাইফ সাইকেল আছে, সিমিলারলি পোর্টফোলিওর লাইফ সাইকেল আছে। পোর্টফোলিও লাইফ সাইকেলের হচ্ছে 4টা স্টেজ, প্রজেক্টের 5টা স্টেজ, আর পোর্টফোলিওর হচ্ছে 4টা স্টেজ। একই, 3টা একই, ইনিশিয়েটিং, প্ল্যানিং এন্ড এক্সিকিউটিং। ইনিশিয়েশন, প্ল্যানিং এন্ড এক্সিকিউশন, এই 3টা একই। 4 নাম্বারটা হলো মেইন। এইটাই হলো প্রজেক্টের সাথে পোর্টফোলিওর ডিফারেন্স। 4 নাম্বারটা হচ্ছে অপটিমাইজেশন। অপটিমাইজেশন মানে হচ্ছে কি, রিফাইনিং বা কিলিং দ্য প্রজেক্ট। এইটাই হলো পোর্টফোলিও ম্যানেজারের একটা, আর বাকি 3টা কিন্তু অলমোস্ট সেম। এটাই হলো পোর্টফোলিও ম্যানেজার হিসেবে যদি আপনি কোথাও কাজ করেন, আপনাকে কাজ করতে হয় মানে আপনার অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে, বা আপনাকে আপনার অর্গানাইজেশনের পোর্টফোলিও ম্যানেজারের রোলটা যদি দিয়ে দেয়, আপনার এমডি যদি আপনাকে পোর্টফোলিও ম্যানেজারের রোল দেয়, তখন কিন্তু এগুলি নিয়ে কাজ করতে হবে। তখন আপনাকে বুঝতে হবে যে আপনার অর্গানাইজেশনে কি কি প্রজেক্ট আছে, কি কি প্রোগ্রাম আছে। এখন আপনার স্ট্র্যাটেজিক প্ল্যান অ্যাচিভ করার ক্ষেত্রে এরকমও হইতে পারে কোনো কোনো প্রজেক্ট কাজ ফাংশন করতেছে না ভালোভাবে, বা প্রজেক্ট মানে আপনার অর্গানাইজেশনের আর্থিক অবস্থা আপনার সেই লেভেলে নাই। ঠিক আছে, আপনাকে সিইও বলতেছে আপনাকে কস্ট কার্টাইল করতে, মানে কস্ট ম্যানেজমেন্টে সচেতন হওয়ার জন্য, তখন আপনাকে কিন্তু কিছু প্রজেক্ট কিল করতে হইতে পারে। এটা একটা অন্যতম কাজ। অপটিমাইজেশন মিনস রিফাইনিং অর কিলিং দ্য প্রজেক্ট। অর্থাৎ আপনি প্রজেক্টটাকে রিফাইন করবেন অথবা কিল করবেন। প্রজেক্টের স্কোপ কমায় দিবেন, যে না আমাকে এমডি বলছে যে আমার এখন এই আমি অন্য জায়গায় আরেকটা নিচ্ছি, সিস্টার কনসার্ন আমি অন্য জায়গায় ইনভেস্ট করতেছি, তো আমাকে কিন্তু এখানে আমি এত বেশি মানে ক্যাশ ফ্লো আমি করতে পারবো না। ঠিক আছে, তো তুমি তোমার কস্ট সেভাবে ম্যানেজ করো। তখন আপনাকে কিন্তু কিছু যেতে হবে, কিছু কাজের প্রজেক্টের স্কোপ কমাইতে হইতে পারে, ইভেন কিছু প্রজেক্ট আপনাকে বাদও দিতে পারে, যেটাকে কিলিং দা প্রজেক্ট বলতেছে। তো এইটা হচ্ছে পোর্টফোলিও ম্যানেজারের অন্যতম কাজ। এইটা কিন্তু প্রজেক্ট ম্যানেজারের কিন্তু এই কাজ না। কোনো প্রজেক্ট যদি আপনার এই যে বাদ দেওয়া, আপনি পোর্টফোলিও ম্যানেজার হিসাবে প্রজেক্ট ম্যানেজারের সাথে বসতে পারেন যে হ্যাঁ এখন কিভাবে এই প্রজেক্টটারে আমি কস্টিং কমাইতে পারি, বা স্কোপ আমি কমাইয়া দিয়ে আমি কস্টিং মানে কস্ট কমাইতে হলে অবশ্যই আপনাকে কাজে স্কোপে হাত দিতে হবে, স্কোপ কমায় নিয়ে আসতে হবে, তখন তার যাতে কস্ট কমে, সেটা একটা হইতে পারে। অথবা আপনাকে এই প্রজেক্ট বাদ দিতে হতে পারে, সেটার দায়িত্ব হচ্ছে পোর্টফোলিও ম্যানেজারের। এবং সেটার কি স্টেজটা হচ্ছে অপটিমাইজেশন স্টেজে আপনি এটা করবেন। আপনি কি কখনো ভেবেছেন কেন কোটি টাকার স্বপ্ন বা প্রজেক্ট চোখের পলকে ব্যর্থ হয়, আবার কোনটি গড়ে তোলে ইতিহাসের নতুন অধ্যায়? তাসের ভরের মতো ভেঙে পড়া আর আকাশছোঁয়া সাফল্যের মাঝখানের পার্থক্যটা ঠিক কোথায়? এই প্রশ্নের উত্তর নিয়ে এসেছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম খুটা।
তিনি কেবল একজন লেখক নন, প্রজেক্ট ম্যানেজমেন্ট জগতে তিনি যেন এক দীর্ঘ অভিজ্ঞতার বাতিঘর। ২০ বছরেরও বেশি সময়ের পাবলিক এবং প্রাইভেট সেক্টরের অভিজ্ঞতা আর অস্ট্রেলিয়া থেকে অর্জিত জ্ঞানের সমন্বয়ে তিনি তার লেখায় এমন এক জাদু মিশিয়েছেন যা কাঠখোট্টা ইঞ্জিনিয়ারিং বিষয়কেও গল্পের মতো সহজ করে তোলে। তার লেখা বই প্রজেক্ট ম্যানেজমেন্ট কেবল ছাপানো কাগজ নয়, এটি বাংলাদেশের প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক মানের এক অসাধারণ মেলবন্ধন। বইটিতে তিনি বাংলাদেশের ৯টি মেগা প্রজেক্টের কেস স্টাডি দিয়ে দেখিয়েছেন সাফল্যতার আসল চাবিকাঠি। কঠিন সব থিওরিকে তিনি বাস্তব জীবনের অভিজ্ঞতার ছাঁচে ফেলে এত সাবলীলভাবে উপস্থাপন করেছেন যে পাতা উল্টালে মনে হবে আপনি লেখকের হাত ধরে সরাসরি কোনো প্রজেক্ট সাইট ভিজিট করছেন। অনেকে ভাবেন ম্যানেজমেন্ট বই মানেই কঠিন শব্দ আর বোরিং সব নিয়ম, কিন্তু এই বইটি সেই ধারণা বদলে দেবে। স্টুডেন্ট থেকে শুরু করে প্রফেশনাল সবার জন্য এটি একটি মাস্টারপিস। তাই আপনি যদি নিজেকে একজন সফল লিডার বা ফিউচার প্রজেক্ট ম্যানেজার হিসেবে দেখতে চান, তবে এই বইটি আপনার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। দেরি না করে আজই সংগ্রহ করুন আর নিজেকে নিয়ে যান এক্সপার্ট লেভেলে। বইটির দ্বিতীয় সংস্করণ রকমারি.com-এ পাওয়া যাচ্ছে। আজই